17 এপ্রিল 1981 সাল ফ্রাইডে ছিল, শুক্রবার ছিল, দিনের 11:30টার সময় উনি বলেছিলেন যে একসাথে নামাজ পড়ব। অনেক দিন একসাথে নামাজ পড়ি নাই, ওকে বলো শুক্রবার আসতে। আমি বুধবারে টেলিফোন করে টাইম চেয়েছিলাম, উনি বললেন যে শুক্রবার আসতে বললো, একসাথে দুজন নামাজ পড়বো, অনেক দিন নামাজ পড়ি নাই। ওই দিন আমি ওনাকে গিয়ে বলছিলাম যে আমার একটা অনুভূতি হচ্ছে আপনাকে গুলি করে হত্যা করবে। তখন উনি আমাকে জিজ্ঞাসা করলেন কে আমাকে হত্যা করবে। আমি বললাম আমি এটা জানি না, আমি যতদূর আমার অনুভূতি আমি আপনাকে সেটাই বলতে পারবো, আমার অন্তর যেটা বলছে সেটাই বলছি, এর বাহিরে বলার অধিকার আমার নাই। তিনি বললেন যে একটু সংবাদ নাও, আবার আমরা একসাথে 22 তারিখে মে মাসের মিলিত হব। 22 তারিখে যথারীতি সন্ধ্যা 6:30-6টার সময় গেলাম। উনি আমাকে জিজ্ঞাসা করলেন কোনো তথ্য সংগ্রহ করেছি কিনা। তাহলে তথ্য একটাই, আপনাকে গুলি করে হত্যা করা হবে, আপনি মেহরবানি করে আপনার নিরাপত্তাটা বৃদ্ধি করেন এবং নিশ্চিত করেন। ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতায় যেতে জামাতের কি কোনো সম্ভাবনা দেখেন? অবশ্যই সম্ভাবনা কেন থাকবে না, এইবারও তো ক্ষমতা আসছিল। আপনি নিশ্চয়ই দেখেছেন ইউনূস সরকারের এনজিও প্রধান রিজওয়ানা তো বলেই দিয়েছেন পরিষ্কারভাবে, তিনি তো রাজসাক্ষী, তিনি বলেছেন 11 দলীয় জোট সরকার গঠন করত, 168টা 170টা সিট পাইত। আমরা তাদেরকে ক্ষমতা আসতে দিই নাই, কারণ রিজওয়ানা মুসলমানদেরকে পছন্দ করে না, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদেরকে পছন্দ করে না, তিনি পছন্দ করেন অন্যদেরকে। সুতরাং এটা তো আমাদের কথা কিছু করার ছিল না। ইউনূস এবং তার কিছু উপদেষ্টা মিলে বাংলাদেশের জনগণের বিপক্ষে অবস্থান গ্রহণ করেছিল। তাদের প্রধান কাজ ছিল একটা সুষ্ঠু অবাধ নির্বাচন করা, যেখানে মানুষ তাদের ইচ্ছা অনুযায়ী ভোট প্রদান করতে পারবে। মানুষ ভোট দিয়েছে, কিন্তু সন্ধ্যায় আপনারা জানেন 3-4 ঘন্টা ফলাফল দেওয়া বন্ধ ছিল, তখনই কিন্তু মেকানিজমটা করে অনেককে নির্বাচিত হয়েছে বলে ঘোষণা করা হয়েছে। এটাই পত্রপত্রিকায় দেখেছি, জনমুখে শুনেছি। অনেকে বলছে ভোট দিয়েছে আপনাকে, সংসদ সদস্য হয়েছে অন্য কেউ, এই ধরনের কথাবার্তা তো জনগণের মধ্যে আছে, এটা তো আপনি অস্বীকার করতে পারেন না। এনসিপির কি কোনো ভবিষ্যৎ দেখছেন রাজনীতিতে? তাদের মধ্যে তেমন অভিজ্ঞতা সম্পন্ন লোক নেই, মেধাবী, তরুণ, উদ্যোগী, তারা অনেক কিছু করতে পারবে, তবে তাদের মাথার উপরে একটা ছায়ার প্রয়োজন দরকার, সেই ছায়াটা তাদের মাথার উপরে নেই। জামাত কি তাদের অভিভাবক নয়? জামাত এটা একটা পৃথক দল, আমরা একটা নির্বাচনে জোট করেছি, কেউ কারো অধীনে নয়। এখানে প্রত্যেকটা দল স্বাধীনভাবে নিজের কর্মকাণ্ড পরিচালনা করছে। জামাত আমাদের জন্য কাজ করছে না, বা আমরা জামাতের জন্য কাজ করছি না, আমরা সবাই মিলে দেশের জন্য কাজ করছি। এটা একটা নির্বাচনী জোট, বা জোটই ধরতে পারেন। জোটের অর্থ এই নয় যে জামাত এলডিপির কমিটি গঠন করে দেবে। স্যার, শোনা যাচ্ছে যে সিটি নির্বাচনেও আপনাদের জোট থাকবে। এটা সময় আসুক, তখন দেখব। এখনও তো আমাদের মধ্যে এই বিষয়গুলি নিয়ে আলোচনা হয় নাই। হাসিনার ফিরে আসার কোনো আশঙ্কা আছে কি? ইনশাল্লাহ কখনো হবে না, আসলে তাকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। এটা কি বাস্তবায়ন সম্ভব? অবশ্যই সম্ভব, আইনের শাসনের ঊর্ধ্বে কেউ না, এবং আল্লাহ কাকেও ছেড়ে দে না, ছাড় দে, ছেড়ে দে না। আল্লাহর বিচারতে কেউ রেহাই পাবে না। আপনি মানুষ হত্যা করবেন আর আপনি মনে করবেন আপনি বঙ্গভবনে বা গণভবনে বসবাস করবেন, আরাম আয়েশ করবেন, দেশের উপর মাতব্বরি করবেন, রাজত্ব করবেন, এটা তো হয় না। আপনার আল্লাহ আর আমার আল্লাহ একই আল্লাহ। আমি হয়তো দেখছি না, আপনি হয়তো দেখছেন না, আল্লাহ সব কিছু দেখেন, সব কিছু শুনেন, সব কিছু জানেন। তিনি হচ্ছেন মহান, তিনি হচ্ছেন প্রধান বিচারক এবং সর্বশ্রেষ্ঠ বিচারক। প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে আপনার একটি স্মরণীয় মুহূর্ত আমাদেরকে যদি জানাতেন। স্মরণীয় মুহূর্ত হলো
12ই নভেম্বর আমরা নেভির মিসাইল ফায়ারিং দেখার জন্য গভীর সমুদ্রে গিয়েছিলাম। আমরা 4 জনে বসে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ করে হাওলদার আব্দুর রউফ এসে বলল যে প্রেসিডেন্ট সাহেব আপনাকে সালাম দিয়েছেন। সালাম দেওয়ার অর্থ হলো আপনাকে ডেকেছেন। এটাই পাকিস্তান আর্মিতে রেওয়াজ ছিল। আমি গেলাম, দেখলাম যে উনি ছোটো কামরার মধ্যে পায়চারি করছেন এবং কোনো ভূমিকা ছাড়াই উনি বলে দিলেন, তুমি পদত্যাগ করো, নির্বাচনে অংশগ্রহণ করো। আমি ওনার সাথে তখন তর্ক করলাম না। আমি মুহূর্তের মধ্যে বলে দিলাম ঠিক আছে, কারণ ওই সমস্ত গুরুত্বপূর্ণ পদে থেকে তর্ক করাটাই মানি। প্রেসিডেন্ট যদি মনে মনে কিছু চিন্তা করে থাকেন আমার সম্বন্ধে, সেটা আরও পাকাপোক্ত হবে। পরে চিন্তা করলাম মনে হয় কেউ পরামর্শ দিয়েছে, বলি আপনার সাথে থাকলে আপনার ক্ষতি হতে পারে, যার কারণে উনি এই পরামর্শ দিয়ে আমাকে ওখান থেকে সরাইয়ে দেয়। পরবর্তী পর্যায়ে আমি এমপি হওয়ার পরে 17 এপ্রিল 1981 সাল ফ্রাইডে ছিল, শুক্রবার ছিল, দিনের 11:30টার সময় উনি বলেছিলেন যে একসাথে নামাজ পড়ব। অনেক দিন একসাথে নামাজ পড়ি নাই, ওকে বলো শুক্রবার আসতে। আমি বুধবারে টেলিফোন করে টাইম চেয়েছিলাম, উনি বললেন যে শুক্রবার আসতে বললো, একসাথে 2 জন নামাজ পড়বো, অনেক দিন নামাজ পড়ি নাই। ওই দিন আমি ওনাকে গিয়ে বলছিলাম যে আমার একটা অনুভূতি হচ্ছে আপনাকে গুলি করে হত্যা করবে। তখন উনি আমাকে জিজ্ঞাসা করলেন কে আমাকে হত্যা করবে। আমি এটা জানি না, আমি যতদূর আমার অনুভূতি আমি আপনাকে সেটাই বলতে পারবো। আমার অন্তর যেটা বলছে সেটাই বলছি, এর বাহিরে বলার অধিকার আমার নাই। তিনি বললেন যে একটু সংবাদ নাও, আবার আমরা একসাথে 22 তারিখে মে মাসের মিলিত হব। 22 তারিখে যথারীতি সন্ধ্যা 6:30-6টার সময় গেলাম। উনি আমাকে জিজ্ঞাসা করলেন কোনো তথ্য সংগ্রহ করেছি কিনা। তাহলে তথ্য একটাই, আপনাকে গুলি করে হত্যা করা হবে, আপনি মেহরবানি করে আপনার নিরাপত্তাটা বৃদ্ধি করেন এবং নিশ্চিত করেন। বাংলাদেশ কি সঠিক পথে এগোচ্ছে বলে মনে করেন? গণঅভ্যুত্থানের পর নির্বাচিত সরকার কি প্রত্যাশা পূরণ করতে পারবে বলে মনে করেন বা পারতেছে? আমি মনে করি সংস্কারগুলি সম্পন্ন করে বিরোধী দলের সাথে ঐক্যবদ্ধভাবে দেশের যে বিদ্যমান সমস্যাগুলি আছে, যেমন চাঁদাবাজি, দুর্নীতি, জনগণ ন্যায় বিচার পাচ্ছে না, বিভিন্ন সাংবিধানিক পদে যারা অধিষ্ঠিত হবে তাদেরকে যাচাই বাছাই করে ওই পদে বসাতে হবে। তাহলে জনগণ উপকৃত হবে, দেশ উপকৃত হবে। দলীয় দালালদেরকে দিয়ে জনগণ কখনো উপকৃত হবে না, দল উপকৃত হবে সাময়িকভাবে, কিন্তু এটা দীর্ঘমেয়াদে টিকবে না। অতীতে অভিজ্ঞতার থেকে আমরা বলতে পারি যে সমস্ত ব্যক্তিরা এরশাদের দালালি করেছিল তাদেরও শাস্তি হয়েছে। পরবর্তী পর্যায়ে যে সমস্ত সরকার ছিল তাদেরও অনেকে দালালি করেছে, তাদেরকে আল্লাহ কঠোর শাস্তির আওতায় নিয়ে আসছে। সুতরাং দালালদের কাছ থেকে সাবধান হতে হবে। আমরা বিদেশিদেরকে দোষ দিই, বিদেশিদের দোষ না দিয়ে বিদেশিদের দালাল কারা কারা আছে বাংলাদেশে তাদেরকে বের করতে হবে। বের করে তাদের হাড্ডি মাংস গুঁড়ো করে পুলিশের কাছে সোপর্দ করতে হবে, তাহলে দেশের মঙ্গল হবে। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরো সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চাই তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে
দেশের উন্নয়নের কথা চিন্তা করে কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।